একটা 2 নম্বরই করে টাকাটা এখানে আনা হয়েছে। তো এই টাকাটার কাজটা কি তাহলে? এই টাকাটা কি আমি তাহলে শ্রদ্ধা করব? আমার প্রচুর কালো টাকা আছে, তাহলে কি আমি কি সমাজে খুব পূজনীয় ব্যক্তি হওয়া আমার উচিত, নাকি আমার মাথা নিচু করে চলা উচিত? কথাটা ক্লিয়ার তো ভাই? তো তাকে আপনি সুযোগ করে দিচ্ছেন যে তুমি আমার কাছ থেকে লুট করে 10 লাখ টাকা নিয়ে নিলা, তারপরে তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দিলা, তাহলে তোমার এই বাকি টাকাটা তুমি মালিক হইলা। তাহলে আলটিমেটলি আপনি কাকে উৎসাহিত করলেন? তাকে লুটপাটটাকে উৎসাহিত করলেন। হিসেবটা তো সিম্পল রে ভাই। তারপরে এইটা নিয়ে আপনি কিভাবে, আপনি 10 লাখ টাকা উপার্জন করছো, আপনি বললেন তুমি এখন এক কাজ করো, এই টাকা নিয়ে হজে যাও, তাহলে তোমার আমি কিছু আর বলবো না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা আপনি বলতে পারেন, আল্লাহ মানবো? আল্লাহ তো মানবো না। তো আপনি এটা করতে পারেন, জনগণ কি মানবে? জনগণ মানবে না। সমস্যা হচ্ছে কি, জনগণের ভয়েসটা নাই, যে কারণে এই আওয়াজটা পর্যন্ত যায় না। আমরা মাঝে মাঝে খুব বিস্ময়ের সঙ্গে খেয়াল করি, যেটা ওনারা দুইজনই খুব প্রাজ্ঞ মানুষ, ওনারা দুজনেই একটা কথা কিন্তু আকার ইঙ্গিতে বললেন যে জিনিসটা, সেটা হলো যে আপনি তো আলটিমেটলি আপনার ইনকামটা কি? আপনি তো রাজস্ব আয় বাড়াবেন, তাই না? এটি তো আপনার টাকা ইনকাম তো এটা গভর্নমেন্টের। এখন এটা কি আমরা প্রতিবারই শুনি, কিন্তু যে কোন এক জর্দা ব্যবসায়ী সে নাকি সর্বোচ্চ করদাতা, আর আনফরচুনেটলি ওই লোক তো এবার মরে গেছে। এখন কি হবো? এখন কি হবে? উনি কি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি? উনি যখন ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হন, তো অন্যান্য যারা ধনী ব্যক্তি, যাদেরকে আমরা ধনী হিসেবে চিনি, এদের লজ্জা করে না? এদের লজ্জা আসলে করে না, করে নাই কারণ এরা তো লজ্জাটাকে বন্ধক দিয়ে রাখছে, সিন্ধুকের মধ্যে ঢুকে বন্ধ করে রাখছে, আমি কোনো লজ্জা পাবো না। যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না, তাহলে তার জন্য কিন্তু দুনিয়াটা খুব ইজি হয়ে গেল, কিন্তু লজ্জাই পাবে না। এখন কোন ব্যবসায়ী কতটুকু ব্যবসা করতেছে, কত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বছর ঘুরলেই খেয়ে আরো নতুন নতুন ব্রাঞ্চ করে, নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করে, এটা তো আমি আপনি না হয় জানি না, গভর্নমেন্ট তো জানে। তো গভর্নমেন্টকে তাদের কাছ থেকে সর্বোচ্চ কর পায়, ব্যক্তি পর্যায়ে হোক আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, পায় কি? এটা তো গভর্নমেন্ট জানে পাচ্ছে না। গভর্নমেন্ট ধরতে চায়, ধরতে তো চায় না। আগের সরকার চাইতো না, এই সরকার তো কোনো সরকারই চায় না। আচ্ছা, আগের সরকার থেকে সরকার আপনি আলাদা করে ভাবেন কেন? একটু আগে আপনি হয়তো বললেন আগে বাজেট ছিল লুটপাটের বাজেট ছিল তো। আচ্ছা, এই সরকার আসলো কবে? অগাস্ট মাসে, মানে বাজেট প্রণয়নে 2 মাসের মাথায় আসলো তো। কারণ আইসা কি তারা লুটপাটের বাজেটে কোনো চেঞ্জ আনছে, কোনো সংশোধন করছে? করে নাই তো। অর্থ বাজেট তো শেষ, তো ওই টাকাটা কি ব্যয় হয়েছে না? হয়েছে তো রে ভাই। তাহলে লুটপাটের বাজেট এরা চালাইছে, মানে কি করছে? লুটপাটই করছে এই সরকার। হিসাব তো সিম্পল, হিসাব তো সিম্পল। আগে বাজেটটা আপনি বলতেছেন লুটপাটের বাজেট, আওয়ামী লীগ গভর্নমেন্ট লুটপাটের বাজেট করছেন, সেই বাজেটে 10 মাস এরা চালাইছে। তো 10 মাস ধরে তারা কি করছে? ওনারা যা করতো তাই করছে, তাই তো করছে। তো ওইটাই তো হয়েছে। তো এটা নিয়ে এত গবেষণা করার কিছু নাই। আপনি বলতে পারেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি, এই বাজেটে কি বৈষম্য নাই? বৈষম্য নাই এই বাজেটে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, কি বৈষম্য ছিল আপনাদের? মুক্তিযোদ্ধা কোটা, তারা মুক্তিযুদ্ধ করছে, তাদেরকে বিশেষ কোনো কোটা দেওয়া যাবে না, এই তো। এখন জুলাই আন্দোলনের কোটা এলো কোথেকে? আসে নাই। এমনকি ওইটা বাদ দেন, আপনি কি বরাদ্দ, তাদের কি চিকিৎসা করবেন করেন, অসুবিধা নাই, ওটা চিকিৎসা দিয়ে এমনি করবেন আপনি। বাট আপনি আমার করেন যে ব্যক্তি পর্যায়ে যে আপনার মানে আপনার কর অব্যাহতি যেটা আছে, মানে যেটাকে মিনিমাম যে টাকাটা করযোগ্য টাকা, ওই ইনকাম যেটা, হ্যাঁ, ওইটা এবার 3,75,000 করছেন। কিন্তু জুলাইয়ের যোদ্ধা হলে 5 লাখ। আপনার আছে কিন্তু জুলাই যোদ্ধার কোনো তালিকা আছে ভাই? বলেন তো, জুলাই যোদ্ধার কোনো তালিকা আপনার কাছে আছে? এ পর্যন্ত কতজন মরছে এই তালিকায় তো নাই। মরার হিসাব তো খুব সহজ, এই লোকটা মারা গেছে, লোকটা নাই। আর আমিও যুদ্ধে গেছি কি গেছি না, এটা তো প্রমাণ করা বিরাট কঠিন। তো মরার তালিকাটাই যে গভর্নমেন্ট এত সক্ষম গভর্নমেন্ট, তারা করতে পারছে? পারে নাই তো। যার কাছে মৃতের তালিকাই নাই, সে জুলাই যোদ্ধাদের জন্য একটা সুবিধা করে রাখছে। এক নম্বর হলো এই সুবিধা করাটাই হলো সংবিধান বিরোধী কাজ। আমাদের সংবিধান, কোনো পৃথিবীর কোনো সংবিধান এরকম সুবিধাজনক অবস্থা রাখবে না অর্থনৈতিক দিক দিয়ে, এটা হয় না। এটা একটা সংবিধান বিরোধী কাজ। আরেকটাই হলো নৈতিক একটা অবস্থান, যে আন্দোলনটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সে আন্দোলনের রেজাল্ট আপনি আবার বৈষম্য করতেছেন,
তাদের জন্য বিশেষ একটা সুবিধা। কি কারণে? সরকারের ধান্দা আছে, সরকার ওদেরকে হাতে রাখতে চায়, ওদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা বাসনা আছে। কাদেরকে হাতে রাখতে চায়? ওই যে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়া বুক ফুলে হাঁটে এবং যারা এই পরিচয় দিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, তাদেরকে হাতে রাখতে চায়। কারণ তাদের হাতে রাখলে আমি লোকজনকে জানাতে পারি যে আমি একটা পাওয়ারফুল গভর্নমেন্ট, আমার লোক একদম প্রত্যন্ত অঞ্চলে আছে, বেশি কিছু করবা তোমার বাড়িতে যে আগুন ধরাই দিব, কোনো সমস্যা নাই, ওই আগুন ধরলে কিছু হয় না বাংলাদেশে। এটাই তো হচ্ছে এখনটাকে। তো আপনি এটাই তো করতেছেন, ওদেরকে হাতে রাখতেছেন। এখন কে জুলাই যোদ্ধা, কে জুলাই যোদ্ধা না, প্রমাণটা কি? কে স্বৈরাচারের দোসর, কে দোসর না, প্রমাণটা কি? প্রমাণটা হলো ওই উনারা যাদেরকে বলবেন তুমি জুলাই যোদ্ধা আর তুমি স্বৈরাচারের দোসর, হয়ে গেল প্রমাণ। সার্জিস আলম যে বঙ্গবন্ধু নিয়ে ভাষণ দিয়ে গলার স্বর ফুলাই ফেলাইলো, এই সার্জিস আলম, সে হলো এখন ডিসাইডিং ফ্যাক্টর। সে সিদ্ধান্ত দিবে যে তুমি জুলাই যোদ্ধা আর তুমি স্বৈরাচারের দোসর। তো তুমি যখন ওই ভাষণ দিয়ে পুরস্কার পেলা তখন তুমি স্বৈরাচারের দোসর ছিলে না? তুমি করলে পরে ওই যে বলেন না একটা কথা যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি, নাকি ভাই? এইগুলো লোকের মানে জাস্ট কি বলবো, মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা। যে অজনপ্রিয় সরকার যারা হয় তারাই কিন্তু তাদের এই সমস্ত খাতে ব্যয় বৃদ্ধি করে। কারণ তারা যখন দেখে যে জনগণের সমর্থন নিয়ে আমি টিকে থাকতে পারবো না, তখন তারা এই সমস্ত পদ্ধতিতে টিকে থাকার চেষ্টা করে। পুলিশ অথবা আর্ম ফোর্স যারা আছে অথবা মনে করেন প্রশাসন, আমলা, এদের মাধ্যমে তারা টিকে থাকার চেষ্টা করে। এটা হলো একটা মানে খুব কমন একটা ব্যাপার, এটা সারা দুনিয়াতে এটা দেখা গেছে। কিন্তু এই সরকারও কি ওদের মাধ্যমে টিকে থাকবে? চেষ্টা তো করতেই পারে। ওনাদের তো যাওয়ার ইচ্ছে দেখি না, ওনাদের কথাবার্তায়, আচার আচরণে, চালচলনে মনে হয় যে ওনারা যেতে চান। শুনেন ভাই, আমি বলি একটা কথা, মানুষ না, আপনি আপনার জীবনে না কখনো কখনো একটা সুযোগ পাবেন, এই সুযোগটাকে আপনি কীভাবে গ্রহণ করবেন এটা হলো ইম্পর্টেন্ট। আপনি দেখবেন অনেক ধনী লোক শেষ বয়সে এসে না নানা রকম চ্যারিটি কাজ করে, একটা সমাজসেবামূলক কাজ করে, একটা মাদ্রাসা বানায়, কেউ মসজিদ বানায়, কেউ না কিছু বানায়, এতিমখানা বানায়, অনেক কিছু বানায়। আচ্ছা, এই কাজটা সে ইয়াং বয়সে কিন্তু করে না, বুড়া বয়সে করে। কি কারণে করে বলেন তো? সিম্পল, সে চিন্তা করে যে পৃথিবী থেকে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এমন কিছু করে যাই যাতে নাকি মানুষ আমার কথাটা ভাবে। তখন কিন্তু তার মধ্যে কোনো পার্থিব চিন্তা কাজ করে না। দু একজন ব্যতিক্রমী লোক যারা নাকি আমাদের সাধারণ পর্যায়ে পড়ে না, সাধারণ পর্যায়ে না পড়লে অসাধারণ ভাবতে পারেন, এই অসাধারণ ব্যক্তিরা মৃত্যুর আগের দিন পর্যন্ত কিছু একটা করার, নিজের জন্য কিছু করতে চায়। তা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি সেই কাজটা করতেছেন। উনি এখানে একটা দায়িত্ব পেয়ে, উনি পুরো জাতির জন্য দায়িত্ব পেয়েছেন। উনি করতেছেন কার জন্য? ওনার গ্রামীণের জন্য। প্রত্যেকটা আইসা নিয়ে গ্রামীণ ইউনিভার্সিটি, আইসা নিয়ে গ্রামীণের আপনার কি বলে ম্যান পাওয়ার, সব গেলে গ্রামীণের শেয়ার কমানো গভর্নমেন্টের কাছ থেকে। মানে ভাবখানা এরকম যে উনি গ্রামীণের সুবিধা করার জন্য সর্বশেষ দেখলাম এবার গ্রামীণ ফোনের ডিভিডেন্ড দিয়েছে আপনার 321%। কেন রে ভাই? টাকাটা মানে সরানোর জন্যই তো। এগুলো তুমি বুঝিবি ভাই, অর্থনীতি বুঝি না, কিন্তু এটুকু তো বুঝি। তো এগুলি কেন? কাজে এটা যদি হয় ওনার টাইপ, এই ওরা তো অসাধারণ মানুষ। এই অসাধারণ মানুষ আমি কি মন্তব্য?